বন্ধু সায়নদেবের নির্দেশে বিশ্বজোড়া এই করোনা আতঙ্ক আর লকডাউনের পরিবেশে কেমন আছি সে কথা বলতে হবে, আর কিছু কবিতা পড়তে হবে। লকডাউনে কেমন আছি এ কথার এক কথায় উত্তর যে আমরা সুবিধাভোগীরা যেমন থাকি, কিছু করতে হচ্ছে না, দিব্য আছি। অন্য কথা বলি বরং, এই লকডাউন, এই করোনা আতঙ্ক নতুন কিছু ভাবনা দিল, নতুন কিছু জানলামও। অনেক কিছু জানা ছিল না, জানলাম আমাদের গণতান্ত্রিক দেশের রাষ্ট্র কত নৃশংস হতে পারে, কত অবিবেচক হতে পারে, মানুষ কত মৃত্যু ভয়ে ভীত হতে পারে, মানুষ মানুষের থেকে আসলেই কতটা বিচ্ছিন্ন, কতটা আলাদা, কিংবা বিচ্ছিন্নই থাকতে চায় বোধহয় মানুষ। খুব আহত হচ্ছিল না নানা কিছু জেনে। অনেক বড় সমস্যাকে চাপা দিয়ে ছোটখাটো সমস্যাকে, ছোটখাটো বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি যদিও এই মৃত্যু ভয় মানিনি, আমি এর মধ্যেও আমার বান্ধবীর অপারেশন, ক্যান্সার পেশেন্ট, আমি দুবার কলকাতা গেছি পুরুলিয়া থেকে, কালকে তৃতীয়বার যাব আমার মেয়েকে নিয়ে। যাই হোক, কবিতা পড়ি। এই সময়ে লেখা কয়েকটা কবিতা পড়ি আগে, তারপর সায়নদেবের একটি আজ্ঞা আছে, সেই ওর আজ্ঞা অনুযায়ী ওর একটি প্রিয় কবিতা পড়ব। একটি কবিতা, তার নাম পাণ্ডু। সব যুক্তি, সব প্রচার আজ একা আর বিচ্ছিন্ন থাকার পক্ষে। এই ফাঁকে ধর্ম আসবেন তার দ্রুতদণ্ড নিয়ে, আর আমার পাঁজর ভেঙে যাবে সেই চন্দন চর্চিত দণ্ডাঘাতে। ভাঙা পাঁজরের ভেতর হাওয়া খেলিয়ে আসবেন পবনদেব। বন্দি আমি, অসহায় আমি, দেখে যাব সহস্র জনি জয় করে ইন্দ্র এলেন। জানি মৃত্যু মৃত্যু মৃত্যুর পরীক্ষা, অনতিক্রম্য এক মৃত্যু হয় আমার হাত পা বাক ও বিবেককে বেঁধে ফেলছে। আর ফাঁকা এই মাঠে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পাসগুলি, আমাদের রক্ত পায়ের ভুখা মিছিল, আমাদের শাহিনবাগ। শূন্য হয়ে যাচ্ছে জঙ্গল পাহাড় থেকে কালকেতু ফুল্লরার নিচু কুটির। আমাদের শরীর থেকে মুছে দেওয়া হচ্ছে যোজন গন্ধা কৈবর্তকন্যার শেষ রক্তটুকু। এরপর যুদ্ধই হবে, মুছে ফেলার, ধুয়ে ফেলার বিরুদ্ধে মরণপণ এক লড়াই। আরেকটি কবিতা করছি, কবিতাটির নাম যুদ্ধ। যুদ্ধে কেউ জেতে না যুধিষ্ঠির, দুপক্ষই হেরে যায়, কেবল যুদ্ধ বেঁচে থাকে। এই ভূমণ্ডলে একমাত্র যুদ্ধই অমর, যুদ্ধের মৃত্যু নেই, মূর্ছা আছে শুধু। তুমি জানো কেউ না কেউ
যুদ্ধের জীবাণু নিয়ে প্রতীক্ষায় থাকে। আমাদের ইতিহাস ও মহাকাব্যগুলি প্রতিদিন যুদ্ধের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আমাদের মুখ বৃক্ষগুলি ব্যর্থ প্রেম, সীমাহীন অকাল মৃত্যুর হাহাকার। তবু সেই নিষ্প্রাণ অমরকে আমরা এ পর্যন্ত হারাতে পারিনি। আরেকটি কবিতা, কবিতাটির নাম দিয়েছি নবারুণ আপনাকে। একে কি স্বদেশ বলবো, দানব শাসিত জন্মভূমি? নবারুণ মাফ করবেন, এই মৃত্যু উপত্যকায় আমার দেশ। আমার কৈশোর স্বপ্নের ভারতবর্ষ, আমার গোড়া পড়ার ভারতবর্ষ, কালকুটের ভারতবর্ষ। আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে সঙ্গে আমিও তো সীমান্ত পার হয়েছি এরই জন্য। নবারুণ মাফ করবেন, প্রতিদিন শানিত হচ্ছে যে খড়গ তা আমার ভাইগুলিকে হত্যা করবে বলে। প্রতিদিন পুষ্ট হচ্ছে যেসব পিশাচ, তারা ছিন্ন ভিন্ন করবে আমার বোন আর কন্যার জনি। আমি উন্মাদ হয়ে যাব কিংবা উদাসীন, কেননা ওই দানব, ওই পিশাচ, এমনকি ওই খড়গ আর ওই রিয়ংসাও যে আমার, আমি নিজের কাছ থেকে কোথায় পালাবো নবারুণ? এইসব এই এখনকার লেখাগুলির মধ্যে দু একটি পড়লাম। সায়নদেব বিশেষ করে বলেছেন তার ভালো লাগা একটি কবিতার কথা। সেই কবিতাটি নাম বাঁশঝাড়। কবিতাটি আমার সাম্প্রতিক কাব্যগ্রন্থ গ্রাম দেবতা বইয়ের অন্তর্ভুক্ত। কবিতাটির নাম বাঁশঝাড়। বাঁশঝাড় যে কি কঠিন ঠাঁই তোমার ধারণা নেই। একবার জটাধারী মাঝি যৌবনের গর্বেই সম্ভবত চুরি করে একটা বাঁশ কেটে নিয়ে যেতে চেয়েছিল। ঝাড়ের মাঝখান থেকে সবচেয়ে সুন্দর পাকা মোটা বাঁশটি কেটে বেচারার যে কি ঝকমারি। সারা রাত টানাটানি করেও বাঁশটিকে বার করতে পারেনি। শেষে ভোরবেলায় ধরা পড়ে গিয়ে কি যে হাসাহাসি। এই সেই নাছোড় বাঁশঝাড়, কোনো কিছুই বার করে আনা অসম্ভব এখান থেকে। ভেতরে যারা কাঁদে, খেলা করে, দেয়ালা করে, তাদেরও যুগ যুগ একই রকম থেকে যেতে হয় এইখানে। বাঁশঝাড়টির গা ঘেঁষে বাচ্চা পোঁতার জায়গা। দেখো কেমন সবুজ ঘাসে ছেয়ে আছে, যেন কিছুই জানে না, যেন কোনো স্মৃতি নেই, রক্তরাগ নেই। আমার 21 দিনের বোনকে এইখানেই পুঁতে দিয়েছিল এক শীতের ভোরবেলায়। বেচারা ঠিকঠাক কোনো নামও হয়নি তখনো পর্যন্ত। মাত্র 21 দিন আমাদের সঙ্গে থেকে ওর সাদা তুলোর মতো গোল গোল হাত নিয়ে খেলতে খেলতে কেন যে থেমে গেল, কেন যে মাঝরাতে হাহাকার করে উঠেছিল মা, কিচ্ছু জানি না। কেবল এই বাঁশ ঝাড়ের কাছে এসে ওর দেখা পাবো বলে মনে হয়। কয়েকশো বাঁশের মায়াবী আড়ালে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ছোট্ট যে শিশুটি খেলা করছিল এতক্ষণ, ওই যে তোমার দিকে কি আতুর চোখে তাকাচ্ছে, ওইটি জানো। ছোট হলে কি হবে,
ওর বয়স এখন 40। শেষ রাতের এই ক্ষুধার্ত শীতের মতো ও তোমার সর্বাঙ্গ লেহন করতে চায়। নমস্কার।